স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ঠিক আছে। রেকর্ডিংটা অন করে দেন স্যার। রেকর্ডিং অন হয়ে গেছে দাদা। ওকে, তাহলে আমি কি শুরু করব? হ্যাঁ, শুরু করে দিন, রেকর্ডিং অন হয়ে গেছে। আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের এটা প্যাথোলজির দ্বিতীয় ক্লাস। এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি মনে করি আজকের ক্লাসটা আমরা আরো আকর্ষণীয় করতে পারবো যদি আপনারা প্রত্যেকে আমার সাথে অংশগ্রহণ করেন এবং যে বিষয়টা আপনারা বুঝতে পারেন না, যেহেতু এটা লাইভ সেশন, যদি কোনো বিষয় আপনার মনে হয় যে না আপনার এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে হবে, সেই ক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় নিজেকে আনমিউট করে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন এবং আমি চেষ্টা করব যথাযথভাবে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। এখন আজকের যে এই ক্লাসটা আয়োজন করা হয়েছে, এখানে মূলত আজকের মূল আলোচ্য বিষয় খুবই সহজ। আমরা অনেকেই এই বিষয়টা অনেক ভালোভাবে জানি, তারপরেও আমি মনে করি যে আমি নতুন আঙ্গিকে উপস্থাপন করব। বিষয়টা হচ্ছে প্যাথোলজির হোমিওপ্যাথিক ও অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গির মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। এই যে পার্থক্যগুলো রয়েছে, এই পার্থক্যগুলোকে তুলে ধরা এবং আমরা যারা হোমিওপ্যাথ রয়েছি, আমরা যাতে খুব সুন্দরভাবে আমাদের ব্যক্তিগত জীবনে প্যাথোলজিক্যাল জ্ঞানটাকে কাজে লাগাতে পারি, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আপনারা যদি এই ছবিটা একটু ভালোভাবে দেখেন, দুটো কিন্তু সেম জিনিস। আপনারা দেখেন নিচে তিনটা বৃত্ত গোল রয়েছে, এখানেও তিনটা বৃত্ত রয়েছে, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্য কি আছে? এখানেও দুটো কালো, ওখানেও দুটো কালো। কিছু আপনারা একটু বলবেন আমার সাথে, পার্থক্য এখানে কি দেখতে পাচ্ছেন? স্যার, প্রথমটা হচ্ছে রেড, মানে গ্রিন ফার্স্ট স্টেপটা, আর লাস্টেরটা ফার্স্টটা ছিল রেড। হ্যাঁ, খুব সুন্দর। আর কেউ, মানে আপনারা যা দেখছেন সেভাবে বলবেন, তাহলে আসলে আলোচনাটা খুব সুন্দর হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন? এখানে পার্থক্য দেখেন, যখন যেটা হচ্ছে সেটাই যদি আমরা একটু বলি, দেখেন এখানে লাল, এখানে লাল, এটা শুরুতে সবুজ, এখানে শেষে সবুজ, আর দুটো এখানেও কালো, এখানেও কালো দেখা যাচ্ছে। এই যে পার্থক্য, এটা কিন্তু একই বৃত্ত, কিন্তু এর মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে আজকে আমি আলোচনা করতে চলেছি হোমিওপ্যাথি, যেখানে প্যাথোলজিক্যাল জ্ঞান আমার মডার্ন মেডিসিন যারা প্র্যাকটিশনার তারাও যে বিষয়টা কাজে লাগায়, আমরাও কাজে লাগাই, কিন্তু পার্থক্য তো আছে। এই যে মৌলিক পার্থক্য, এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এখন এখানে আমাদের মূলত যে পার্থক্যর জায়গাটা, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। আপনারা প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করবেন এবং আমি মনে করি আমাদের যে অংশগ্রহণ আছে এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসাইনমেন্টের উপর একটা নম্বর রয়েছে। আপনারা যারা আমাদের এখানে কোর্স কিনে স্টুডেন্ট রয়েছেন বা যারা আমাদের এই কোর্সটা লাইভ দেখছেন, যেহেতু এখানে সকলের জন্য উন্মুক্ত, সকলেই যারা হোমিওপ্যাথি আপনার প্র্যাকটিস করছে বা বিভিন্ন ইয়ারে আছে, সকলেই এটা আমাদের ফ্রি সেশনে হিসাবে দেখাচ্ছে। এই দুটো ক্লাস, প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস, তো আমার মনে হয় আপনাদের উন্মুক্ত ভাবে আপনারা যদি মনে করেন যে না আমাদের সেশনটা গতানুগতিক যে আমাদের মেডিকেল কলেজগুলো যেভাবে শিক্ষাদান করা হয় তার থেকে যদি কিছুটা ভিন্ন মনে হয়, আপনারা কিন্তু ফেসবুকে আপনাদের মতামতটা, সুচিন্তিত মতামতটা প্রদান করবেন। এখন দৃষ্টিভঙ্গি দেখুন তো, এটা আপনারা একটু কাইন্ডলি বলবেন। এখানে প্রথম যে দেখা যাচ্ছে, প্রথম যদি আমরা চিন্তা করি, এখানে দেখুন তো, এই যে এই জায়গাটা কত লেখা 6, দেখা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আর এ পাশে কি?
9 9। কিন্তু অক্ষর কয়টা? একটু বলুন। অক্ষর একটা, অক্ষর অক্ষর একটা। একটা, বাট দুইজনের দৃষ্টিভঙ্গি দুই রকম। খুব সুন্দর, খুব সুন্দর। এইখানে আমার অক্ষর হচ্ছে একটা, দৃষ্টিভঙ্গি দুই রকম। তো এই যে দুইটা দৃষ্টিভঙ্গি, এই দুইটা দৃষ্টিভঙ্গির কারণে আলাদা হচ্ছে কিনা বলুন তো? জি হচ্ছে, একটা চিন্তা 6 একটা ভাবনা 9, পুরোপুরি আলাদা। পুরোপুরি আলাদা। আমরা যদি পার্থক্য করি, এখানে 6-এ কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। 9-এ কয়টা সংখ্যা? 4টা সংখ্যা। যদি আমি এভাবে চিন্তা করি, তো এই যে লোক, আপনি দেখুন এখানে দেখা যাচ্ছে এই যে ব্যক্তি, এনার গায়ের যে রং কালো, আর এখানে দেখেন লাল। যেভাবেই বলি না কেন, পার্থক্য যদি বলা হয়, এখানে যদি আমি ছবির পার্থক্য বলি, দেখেন এখানে একটা ক্যাপ পরা আছে, এর এখানে ক্যাপ নাই। এবার যদি আমরা চিন্তা করি, তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু পার্থক্য, এখানে রঙের পার্থক্য করা যায়। যে দুটো ছবির 3টা পার্থক্য বলতে বলা হয়, যে বলুন তো এখানে দুটো কয়টা পার্থক্য রয়েছে? আপনারা একটু বলুন, এখানে মোট দুটো ছবির মধ্যে দুইজনের মধ্যে পার্থক্য কি কি বিষয় আছে? একটু কাইন্ডলি বলুন তো। একজন হচ্ছে, ফার্স্ট জন হচ্ছে ব্ল্যাক পরে আছে, আর সেকেন্ড জন হচ্ছে রেড পরে আছে। একজনের হচ্ছে মাথার চুল কম আছে, মানে নেই, আর একজনের চুল আছে। আবার হচ্ছে ঝুগার মধ্যে সামথিং ডিফারেন্স আছে, আবার প্যান্টের কালারও আলাদা আছে। ওকে, খুব সুন্দর। ভালো লাগলো। আর কেউ কিছু বলবেন? আমার মনে হয় উনি যেটা বলেছেন, এখানে যা যা পার্থক্য আছে সেটাই, কিন্তু এখানে বেসিক মূল জায়গাটা কিন্তু এক ছিল, কিন্তু দৃষ্টিভঙ্গির কারণে সম্পূর্ণ বিষয়টাই আলাদা হয়ে গেছে। আবার দেখুন, এই একই জায়গা, যদি আমি ডাব্লিউ আর এম এর কথা বলি, অক্ষর এক, দৃষ্টিভঙ্গি আলাদা। দুইজন যদি সারাদিন তর্ক করে, এই তর্ক কি থামবে বলুন তো? কখনোই থামবে না। কেন থামবে না? তার দৃষ্টিকোণ থেকে সে ঠিক, দুইজন ব্যক্তি দুইজনের দৃষ্টিকোণ থেকে কিন্তু সঠিক, ঠিক না ভুল? ঠিক। এই ব্যক্তি সারাদিন যদি এটা বলে ডাব্লু, সে ঠিক আছে। এই বলতে এখানে যদি সে বলে এম, সেও ঠিক আছে। এখন আমি এইটা কেন আনছি আমাদের ক্লাসে? এটা তো প্যাথোলজিক্যাল ক্লাস, তাই না? তো আপনি যদি ভালোভাবে দেখেন, আমরা প্যাথোলজিক্যাল টেস্টের বিরোধী নই। একজন মডার্ন মেডিসিন যিনি প্র্যাকটিস করেন, তিনিও ব্লাড টেস্ট দেন। কি দেওয়া হয় সাধারণত? একটু দেখেন, আপনি ব্লাড প্রোফাইল দিবেন। ব্লাড প্রোফাইল যখন দিচ্ছেন, ধরেন কারো কোলেস্টেরল বাড়লো, তখন আপনি লিখবেন কি? অ্যাডভাইজে লিখছেন সিবিসি, লিপিড প্রোফাইল দিচ্ছেন, কোলেস্টেরল বেশি রয়েছে। এখন এইচডিএল, এলডিএল, ট্রাইগ্লিসাইড, এই 3টা জিনিস দেখছে। তিনিও তাই দেখছেন, আমিও তাই দেখছি। মূল জায়গা তো একই, নাকি? এখন পার্থক্য কোন কোন বিষয় কতটুকু হচ্ছে, সেই বিষয়গুলোই আজকে আমি আলোচনা করব। দেখেন, সিবিসি এর ফুল মিনিং কমপ্লিট ব্লাড কাউন্ট। একজন মডার্ন মেডিসিন প্র্যাকটিশনার, তিনিও যে বিষয়গুলো জানেন, আমাদেরও সেই বিষয়গুলো জানতে হবে। এখন জানার জায়গা, আমরা প্রত্যেকেই আমরা কি, আমাদের প্রথম পরিচয় কি? আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি যারা প্র্যাকটিস করছেন আপনি কে বা আপনি কি করেন, তখন আমরা প্রথম উত্তর কি দিই? ডাক্তারি করি। ঠিক না ভুল বলুন তো? আপনারা আমাদের সাথে উত্তর দিবেন, হ্যাঁ নাতে উত্তর দিবেন। আমাদের যখন জি, স্যার। জিজ্ঞাসা করে আপনি কি করেন, আপনার পেশা কি, আপনি কি বলেন? ডাক্তারি করি। ডাক্তারি করি। তো এই যে ডাক্তারি করি, এর পরে কি ডাক্তার প্রশ্ন যদি সে করে, তখন আপনি কি বলেন? হোমিও হোমিওপ্যাথি। চিকিৎসক বা হোমিও ডক্টর, তাই তো? না আর কিছু বলি আমরা? কিন্তু আমাদের যদি হোমিওপ্যাথিক চিকিৎসক হতে হয়, তাহলে আমাদের বেশ কিছু মৌলিক জায়গাগুলো আমাদেরকে কি করতে হবে? আরো জানতে হবে। সেই বিষয়টার মধ্যে অন্যতম হচ্ছে প্যাথোলজি। কেন, কি জন্য জানতে হবে, এটা আমি নেক্সট স্লাইডে যখন আলোচনা করবো, এটা বিস্তারিত আমরা বুঝতে পারবো। এখন এই যে কোলেস্টেরল নিয়ে আমি আলোচনা করছি, এখন আমরা সাধারণত কি চাই? আমরা দ্রুত একটা ফলাফল চাই। সেই ফলাফলটা কি হবে? আমরা চিকিৎসা ক্ষেত্রে সুনাম চাই।
কারো দ্বিমত আছে? সুনাম চান না কে কে, বা সুনাম চান কে কে? একটু হাত তুলুন, সুনামের পক্ষে হাত তুলুন তো। আপনি হ্যান্ড রেজ করতে পারেন। সুনাম চাই, খুব ভালো। আমরা সফলতা চাই, হ্যাঁ সফলতা আছে। এখন আমরা প্রত্যেকে সুনাম চাচ্ছি, সফলতা চাচ্ছি, খুব সুন্দর। আমরা যারা যারা আছি হ্যান্ড রেজ করছি, খুব ভালো। দেখেন, আপনারা হ্যান্ড রেজ করছেন মানে আপনি সফলতার পক্ষে আছেন। এবার আমরা সফলতা চাই না কে কে? কেউ কিন্তু আমরা সফলতা, আমরা কি, আমরা সুনামটাই চাই, ব্যর্থতা তো কেউ চাই না। আমরা কি বদনাম চাই? কথাটা বোঝেন। আপনি বদনাম চান? হয়তোবা জি। আমার ম্যাডাম বুঝতে পারেননি, আমি এখানে কিন্তু সুনাম আর বদনাম, অর্থাৎ এখানে আমরা কেউ বদনাম চাই না, আমরা প্রত্যেকেই সুনাম চাই। এখানে আমাদের ব্যক্তিগতভাবে আমরা যারা চিকিৎসা প্রফেশনে যুক্ত আছে, আমরা প্রত্যেকেই সুনামটা অর্জন করতে চাই। এখন এই সুনাম অর্জন করতে গেলে আমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটাই আজকে আমরা আলোচনা করতে চলেছি। এখন কোলেস্টেরল, এই যে এটার আমরা কেন বলে থাকি বা কি জন্য বলে থাকি, আমরা দেখেন এখানে রক্তের মধ্যে রক্তের ভেইন রয়েছে, সেখানে আমরা যদি ভালোভাবে দেখি, কোলেস্টেরলকে যদি আমরা চিন্তা করি, কোলেস্টেরল হলো এক ধরনের চর্বি যা রক্ত এবং শরীরের কোষে পাওয়া যায়। এখন যেহেতু এটা চর্বি, তাহলে এটা শরীরের জন্য প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়? বলুন তো, কোলেস্টেরল কি আমাদের জন্য প্রয়োজনীয়? অপ্রয়োজনীয়। প্রয়োজনীয়। আসলে স্বাভাবিক মাত্রায় প্রয়োজনীয়। প্রয়োজনীয়। আমি বলি, কোলেস্টেরল অবশ্যই আমাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু অতিরিক্তটা সমস্যা করে। কোলেস্টেরল কিন্তু আমাদের জন্য খুবই খুবই দরকার। আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, আমাদের জন্য এটা খুবই প্রয়োজনীয়, কারণ কোলেস্টেরল একটি হরমোন, ভিটামিন ডি ও কোষ ঝিল্লি তৈরিতে সাহায্য করে। এখন আমাদের শরীরে যদি কোনো প্রকার হরমোন তৈরি করতে হয়, তাহলে আমাদের কোলেস্টেরল প্রয়োজন। ভিটামিন ডি সংশ্লেষণের জন্য প্রয়োজন। এখন এই কোলেস্টেরলটা কি করতেছে, আমাদের রক্তেও এবং টিস্যুতে থাকছে। এখন আমরা এই কোলেস্টেরলকে যদি চিন্তা করি, তেল দিয়ে কি হয়? আপনার মেশিন চলে না, ফুয়েলের কাজ কি? যদি আপনার আগুন জ্বালাতে হয়, আমরা কেরোসিন তেল ব্যবহার করি না, করি কিনা? জি করি। করি। তাহলে আমরা যে কোলেস্টেরলটা আমাদের শরীরে রয়েছে, এটা আমাদের শরীরে জ্বালানির উৎস হিসেবে ব্যবহৃত হয়। এখন আপনার শরীরে যদি কোলেস্টেরল না থাকে, তাহলে কি আপনার শরীরের তাপমাত্রা কিন্তু যতটুকু দরকার ততটুকু কিন্তু হবে না। এই জন্য আপনার শরীরে কোলেস্টেরল প্রয়োজন। কিন্তু সমস্যাটা হয় কোথায়? যখন এই কোলেস্টেরল প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে যায়, এবং অতিরিক্ত কোলেস্টেরল আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং আরো বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধি হয়, যার কারণে আমাদের জীবন হুমকির সম্মুখীন হয়। এবং অনেকে দেখা যাচ্ছে কোলেস্টেরলের কারণে কিন্তু অনেক মারাত্মক রোগ হয়ে থাকে। এখন আমরা যদি চিন্তা করি, কোলেস্টেরলের মধ্যেও কিন্তু ভালো মন্দ রয়েছে। কেউ কি বলতে পারবেন ভালো কোলেস্টেরল নাম কি? এখানে যদি কেউ বলেন ভালো কোলেস্টেরল, আমাদের তো কোলেস্টেরল রয়েছে, একটা ভালো একটা খারাপ, ভালো কোলেস্টেরলের নামটা কি আপনাকে বলতে পারবেন? বলতে না পারলেও সমস্যা নেই, আপনারা এটাই বলতে পারেন না। আপনারা যদি মনে করেন হ্যাঁ পারবো, তাহলে হ্যাঁ বলতে পারেন। স্যার আপনি বলে দেন, পারবো না আমি। ঠিক আছে, আমি অবশ্যই বলবো, আমি তো বলবোই। দেখেন, আমরা যেহেতু এখানে কোলেস্টেরল রয়েছে, এখন একটা ভালো কোলেস্টেরল যেটাকে আমরা এইচডিএল বলছি, এইচডিএল হচ্ছে ভালো কোলেস্টেরল, আর এলডিএল হচ্ছে খারাপ কোলেস্টেরল। এখন মূল ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরে ভালো মন্দ দুটোই রয়েছে, কিন্তু যখন এইচডিএল বেড়ে যায়, তখন অটোমেটিক এইচডিএল আপনার এলডিএল কোলেস্টেরলকে কি করে? কমায় ফেলে, এবং এটা নিয়ন্ত্রণে থাকে। আমরা যখন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করি, যেমন স্যাচুরেটেড ফ্যাট, সেই স্যাচুরেটেড বা ট্রান্স ফ্যাট যেটাকে বলা হচ্ছে, বা বেশি যদি ফাইবার যুক্ত খাবার গ্রহণ করা হয়, তাহলে আমাদের শরীরে যদি আমরা নিয়মিত ব্যায়াম করি, তাহলে কি হচ্ছে, আমাদের শরীরে ভালো কোলেস্টেরল যেটা রয়েছে সেটা কি হয়, দিন দিন বাড়তে থাকে, এবং আমাদের এইচডিএল এর পরিমাণ বাড়তে থাকে, এবং এলডিএল এর পরিমাণ দিন দিন এমনিতেই কমতে থাকে। এর জন্য কিন্তু কোনো ওষুধের প্রয়োজন নেই।
এখন আমাদের শরীরে একটা ওজন রয়েছে, যেটাকে আমরা বলতেছি বিএমআই, বডি মাস ইন্ডেক্স। তো আমাদের ওজন উচ্চতা অনুসারে তো আমাদের একটা ওজনের যে নিয়ম বা একটা চার্ট আছে, এই চার্টটাকে আমরা খেয়াল করতে পারি। তো আমরা যদি আমাদের শরীরকে নিয়ন্ত্রণ রাখি তাহলে কি হবে, আমাদের শরীরের মধ্যে অনেক রোগ আছে আমরা প্রতিরোধ করতে পারবো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এই জন্য প্যাথোলজির অনেক জ্ঞান আমাদেরকে কাজে লাগাতে হবে। এবং দেখেন এখানে যদি চিন্তা করি, আমি একটু ছবিতে দেখেন এইচডিএল একটু আগে বলেছিলাম ভালো কোলেস্টেরল, এলডিএল হচ্ছে খারাপ কোলেস্টেরল। কেন খারাপ বলা হচ্ছে, দেখেন এটা হচ্ছে বড় আর এইচডিএল হচ্ছে ছোট। ছোট জিনিস কিন্তু দ্রুত শোষিত হয়, আর ট্রাইগ্লিসাইড কি ছোট 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 কণা। এখন আমাদের রক্তে আপনার টোটাল কোলেস্টেরল লেভেল বলছে 200 থেকে বেশি হলে আমাদের জন্য কি হচ্ছে, সেটা আস্তে 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 আমাদের সমস্যা তৈরি করছে। এখন টোটাল কোলেস্টেরল আমাদের রক্তে যদি মাপা হয়, এই যে আমরা যদি রক্ত দেখি, রক্ত দেওয়া হয়, রক্ত যখন পরীক্ষা করা হয়, এখানে এইচডিএল ছোট একটা কোলেস্টেরল, এলডিএল বড় কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইড বিন্দু বিন্দু বিন্দু, এটাকে জমাট করে আপনার একটা যে পরমাণু যেভাবে গঠন করে, ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটে নিয়ে যেমন বন্ড হয়, সেরকম আপনার কিন্তু তিনটে নিয়ে লিপিড প্রোফাইল যখন চেক করে তখন কিন্তু এটা একটা বন্ড আকারে থাকে। তিনটা জিনিস একসাথে মিলিত হয়ে গেল। এখন মিলিত হওয়ার পরে আমরা কিন্তু সেটা পরীক্ষা করছি, এবং আমরা অনেক রুগীকে অনেক আগাম অনেক কিছু বলতে পারবো। এখন এই যে বলতে পারবো, সেটা জানতে গেলে আমাদেরকে আজকের ক্লাসের জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। এখন লিপিড প্রোফাইলে বর্তমানে আমরা স্টিপ পদ্ধতিতে অনেক পরীক্ষা করা হয়। এখন লিপিড প্রোফাইলে আমরা কি করি, এইচডিএল, টিসি, ডিসি, এলডিএল, এএলটি বিভিন্ন যে আমরা লিখে থাকি, এছাড়া অনেক কিছু আমরা লিখে থাকি। এগুলো লিপিড প্রোফাইল আলাদা করে লেখা, অনেকে লেখে অনেকে লেখে না। শুধু লিপিড প্রোফাইল লিখলেই কিন্তু আপনার এই পরীক্ষাগুলো করা হয়ে যায়। এখন আপনার কিট রয়েছে, বর্তমানে কিটের মাধ্যমে এগুলো কিন্তু আপনার যে কিট আছে, লিপিড কিট বলা হয়, এই কিটের মাধ্যমেও কিন্তু আপনি পরীক্ষা করতে পারেন, এই মেশিনের মাধ্যমে করতে পারেন। এবং এখানে আপনি ব্লাড দিয়ে আপনার রক্তের যে গ্লুকোজের পরিমাণ, লিপিডের যে পরিমাণটা আছে, এটা কিন্তু এখান থেকে বের করা যায়, এখানে দেওয়া থাকে। এখন আমাদের মূল বিষয়ে আসি, আমাদের যে রোগবিজ্ঞান প্যাথোলজি, এটা যদি আমরা সংজ্ঞাটা খেয়াল করি তাহলে আমাদের পার্থক্যগুলো করতে সুবিধা হবে, কারণ আমি তো মৌলিক পার্থক্যগুলো নিয়ে আজকে আলোচনা করব। এখন চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় রোগ অবস্থা বা বিশেষ করে কোষ কলা, আমাদের যে শরীরে কোষ রয়েছে, কোষ কলা অঙ্গের গঠনগত কার্যগত পরিবর্তন নিয়ে আলোচনা করে, তাকেই প্যাথোলজি বলে। এখন এটা তো প্রাণী বিজ্ঞানের অন্যতম একটা প্রধান শাখা। আমাদেরকে এটা কেন জানতে হবে, কারণ আমরা তো হোমিও ডক্টর, হোমিওপ্যাথ, আমাদের কি এটা প্রয়োজন হয় না? প্রয়োজন হয় না। আপনার বলুন তো প্যাথোলজিক্যাল জ্ঞানের আমাদের প্রয়োজন আছে কিনা? স্যার প্রয়োজন অবশ্যই আছে, কারণ একটা জিনিস যদি আমি স্বাভাবিক বা অস্বাভাবিক না জানি তাহলে আমি ট্রিটমেন্ট কি করে করব, এজন্য জানাটা খুব বেশি প্রয়োজন। খুব সুন্দর, খুব সুন্দর। দেখেন ডক্টর ফ্যারিংটন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি কি বলেছেন, I hope that no diploma will be granted to any man in this class who does not study pathology. এখন এইটা কেন তিনি বলছেন, তিনি উপলব্ধি করেছিলেন, ডক্টর ফ্যারিংটন এর কথাটা উপলব্ধি করেছিলেন যে আমরা যে হোমিও চিকিৎসক, আমাদের যে চিকিৎসা জগৎ, এই চিকিৎসা জগৎকে হাস্যাস্পদ, অর্থাৎ আমরা হাসির পাত্র হিসেবে গড়ে তুলবো, বা হাসির পাত্র হিসেবে গড়ে তোলার অন্যতম কারণগুলোর মধ্যে একটা হলো প্যাথোলজি, ফিজিওলজি, শরীরবিদ্যা বা শল্যবিদ্যা সম্বন্ধে স্বল্প জ্ঞান, কারণ আমাদের এই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকতে হবে। এখন তিনি এই কথাটা জোর দিয়ে বলতেন যে যদি এই হোমিওপ্যাথিক ডিপ্লোমা যদি কারো করতে হয়, সে যদি প্যাথোলজি না জানে তাহলে তাকে ডিপ্লোমা দেওয়া উচিত না। এই ডিপ্লোমা ডিগ্রিটা তার জন্য নয় যে প্যাথোলজি জানে না, তাহলে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন আপনারা বলতে পারেন যে ডক্টর ফ্যারিংটন, তাকে কয়জন চেনে? আমরা তো ফ্যারিংটনের নাম অনেকে শুনেছি, অনেকে শুনি নাই। হয়তো আমাদের কাছে মনে হতে পারে যে না, ডক্টর ফ্যারিংটনের কথাটা অতটা তাৎপর্যপূর্ণ মনে হয় না, বলতেই পারেন, এটা স্বাভাবিক। কিন্তু আপনার আমার
প্রত্যেকেই যারা হোমিওপ্যাথ প্র্যাকটিস করছে বা আমরা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান বলে নিজেকে দাবি করি, আমরা এতটুকু তো মানি যে স্যামুয়েল হ্যানিম্যান স্যারের কথা তো আমরা প্রত্যেকেই মানবো না? তো স্যামুয়েল হ্যানিম্যান স্যার কি বলেছেন? আমাদের হ্যানিম্যান স্যার যে কথাটা বলেছেন সেটা তো আমাদের স্বর্ণাক্ষরে ওটা মানতে হবে, কারণ হোমিওপ্যাথি তার আবিষ্কার। তো যদি আমাকে হোমিওপ্যাথ হিসাবে ভালো হতে হয়, আমাকে যদি নিজেকে ভালোভাবে গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে হোমিওপ্যাথির যিনি জনক তাকে মানতে হবে, তার অর্গাননকে মানতে হবে। দেখেন তিনি এখানে কি বলছেন, when we have to deal with an art whose end is the saving of human life, any neglect to make ourselves truly masters of to becomes a crime. তো এখানে যদি আমি বাংলাটা এভাবে বলি, তিনি বলছেন যে মানুষের জীবন রক্ষার্থে কলা বা বিজ্ঞানকে কাজে লাগাতে তার প্রতি সামান্য অবহেলা, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন সামান্য অবহেলা এটা অপরাধ। সামান্য অবহেলা হলেও সেটা কিন্তু অপরাধ। তাহলে আমরা হ্যানিম্যান স্যারের এই যে কথাটা, তাহলে সেখানে হ্যানিম্যান স্যারের সময় প্যাথোলজি ছিল? আপনি বলুন তো। জি ছিল, কারণ উনি নিজে একজন অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন এবং সার্জন ছিলেন। হ্যাঁ, ছিল। এবং ব্যাপার হচ্ছে আমরা যে মডার্ন মেডিসিনকে বলছি বা আমরা যা কিছুই বলি না কেন, আমাদের মডার্ন মেডিসিন যারা নিজেদেরকে বড়াই করে, আমরা অ্যালোপ্যাথিক ডক্টর বা অ্যালোপ্যাথি নামটাই আমাদের হ্যানিম্যান স্যারের দেওয়া। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমরা কোন জায়গাটায় আছি, তারা কোন জায়গাটায় আছে। দুটো বিষয় যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। দেখেন প্রথমে আমাদেরকে হোমিওপ্যাথ হতে গেলে আমাকে অর্গাননকে মানতে হবে। এই অর্গাননকে যদি আমি মানি তাহলে কিন্তু আমার সাথে আর কারো কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। আমরা যদি ভালোভাবে প্রথমে অর্গানন বুঝবো, এখন অর্গানন বুঝার পরে আমরা কি বুঝতে পারবো, আমরা আমাদের হোমিওপ্যাথিতে কোনটা প্রত্যক্ষভাবে দরকার, কোনটা পরোক্ষভাবে দরকার, কোনটা জরুরি, সেই বিষয়টা কিন্তু হ্যানিম্যান স্যার অর্গানন অফ মেডিসিনে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন, কারণ ওটা আমাদের জন্য সংবিধান, ওটাকে মানতেই হবে। আপনি একজন হোমিওপ্যাথিক ডক্টর, আপনাকে অর্গানন মানতেই হবে, এখানে কোনো কিন্তু প্রশ্ন হবে না, দ্বিমত করা যাবে না। কারণ আমাদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসা করতে গেলে আমাদেরকে অর্গাননকে মানতে হবে, এটা সকলের জন্য প্রযোজ্য। এখন হ্যানিম্যান স্যারের সময় প্যাথোলজি যাই ছিল সেটা তিনি জানতেন। বর্তমানে প্যাথোলজির বিভাগগুলো অনেক হয়েছে, শাখা অনেক হয়েছে, যেটা আমি আলোচনা করব ধাপে ধাপে। এখন আমরা হোমিওপ্যাথ, আমাদের কাছে কিন্তু প্যাথোলজিক্যাল যে জ্ঞান, এইটার গুরুত্ব দিন দিন বাড়ছে। এখন যদি কোনো চিকিৎসা, যদি সেটাকে পূর্ণতা, বিশেষ করে যদি পূর্ণতা পেতে হয়, তাহলে তাকে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, সার্জারি এ কটা জানতে হবে। সাথে কি নিজ নিজ দর্শনকে সাথে নিয়ে যদি আগানো যায় তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ একজন ভালো ডাক্তার হতে পারবো। আমাদেরকে কিন্তু কেউ তখন আটকাতে পারবে না, কারণ আমাদের মধ্যে সবকিছুই রয়েছে। অন্যান্য ডিপার্টমেন্টের থেকে আমরা এক ধাপ এগিয়ে থাকবো। কেন? আমাদের হোমিওপ্যাথিতে দর্শন আছে। অন্যান্য প্যাথিতে কি দর্শন আছে বলুন তো? আছে? এলোপ্যাথিতে কি দর্শন আছে? আমাদের হোমিওপ্যাথিতে যেভাবে দর্শনের প্রায়োগিক ব্যবহার রয়েছে, অন্যান্য কোনো প্যাথিতে এত সুন্দরভাবে প্রায়োগিক ব্যবহার নেই। দেখেন অর্গাননের 3 নম্বর সূত্র যদি আমরা পড়ি তাহলে সেখানে আমাদের দুটো জিনিস বুঝতে হবে, এক রোগটা কি এবং রোগের কি সারাতে হবে। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমে কি আমরা যে বিষয়টা জানছি সেই রোগটা কি এবং রোগের কি সারাতে হবে, এই দুটো যদি বিষয় বুঝি তাহলে আমরা প্যাথোলজির জ্ঞান কেন আবশ্যক সেটা বুঝতে পারবো। কারণ আমরা যারা হোমিওপ্যাথিক চিকিৎসক আমরা প্রত্যেকেই জানি হোমিওপ্যাথিক যে আমরা হোমিও চিকিৎসা, এটা কি লক্ষণ ভিত্তিক? আপনার একটু বলুন তো। জি স্যার। হ্যাঁ,
আমি এখানে দেখেন দুই ভাগে লিখে দিয়েছি। দেখেন হোমিওপ্যাথিক চিকিৎসা যে লক্ষণ ভিত্তিক, স্বয়ং হ্যানিম্যান স্যার এই লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতিটাকে দুটো ভাগে ভাগ করেছেন। আপনার কি কেউ বলতে পারবেন এই দুটো ভাগ কি কি? একটা হচ্ছে ব্যক্তিনিষ্ঠ, একটা হচ্ছে বস্তুনিষ্ঠ। খুব সুন্দর। আর কেউ? ঠিক আছে, আমি বলছি। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে হ্যানিম্যান স্যার এই বিষয়টাকে আলোচনা করেছেন বা তিনি বর্ণনা করেছেন দুটো ভাগে। একটা হচ্ছে প্যাথোগনমিক। প্যাথোগনমিক হচ্ছে রোগের সাধারণ লক্ষণ, নন প্যাথোগনমিক রোগীর বৈশিষ্ট্য জ্ঞাপক লক্ষণ, যার উপরে ভিত্তি করে হোমিও চিকিৎসা করতে হয়। এই দুটো বিষয় কিন্তু আমাদের মূল ভিত্তি, এই দুটো হচ্ছে আমাদের ভিত্তি। এখন এই ভিত্তিটা যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা কিভাবে কি করব? এখন আমাদের তো ভিত্তিটাকে জানতে হবে। এই যে ভিত্তির মধ্যে আপনার প্যাথোগনমিক এবং নন প্যাথোগনমিক এটা রয়েছে। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো এই দুটো ভাগে ভাগ করছে, এখন আমরা তো হোমিওপ্যাথিক চিকিৎসা করি, বা আমরা এখন আপনার কাছে প্রশ্ন করুন, মানে প্রত্যেকে আমরা নিজেদের কাছে প্রশ্ন করি, আমরা যদি সঠিকভাবে রোগের সাধারণ লক্ষণ না জানি তাহলে অসাধারণ লক্ষণ কিভাবে জানবো? একটু খেয়াল করতে হবে। দেখেন স্যার কিন্তু বলছে কি, আমাদের রোগের সাধারণ লক্ষণ এবং অসাধারণ লক্ষণ, হোমিওপ্যাথিতে পিকুলিয়ার যে সিমটম আছে এই সিমটম গুলোর ভিত্তি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হোমিওপ্যাথিতে পিকুলিয়ার সিমটমকে আমরা গ্রহণ করি, করি না? এই পিকুলিয়ার সিমটম, এখন আমরা যদি সাধারণ যে সিমটম গুলো আছে সেটা যদি না জানি তাহলে অসাধারণ সেটা আমরা কিভাবে বুঝবো? আমাদের বোঝা সম্ভব? বলুন। না। ধন্যবাদ। আমাদের বোঝা সম্ভব না, কারণ কি? কারণ হচ্ছে আমরা যদি সাধারণভাবে একটু চিন্তা করি, অসাধারণ লক্ষণকে বাছাই করতে গেলে সর্বপ্রথম যেটা জানতে হবে আমাদের রোগ সম্বন্ধে জ্ঞান দরকার হবে। আর এটাই কিন্তু হ্যানিম্যান স্যার বারংবার বিভিন্ন সময় বলে গেছে। এখান থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের হোমিওপ্যাথিতে প্যাথোলজির জ্ঞান খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা দরকার। কারণ আমাদের স্বয়ং হ্যানিম্যান স্যারই বর্ণনা করেছে, তার বিভিন্ন লেখার থেকে যদি আমরা পড়ি তাহলে এটা সুস্পষ্ট হয় তিনি কতটা গুরুত্ব দিয়েছেন প্যাথোলজির উপরে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা অনেকেই নিজেকে ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, কিন্তু আমরা অনেকেই মনে করি যে প্যাথোলজিক্যাল জ্ঞানটা তেমন দরকার নেই, আমি ম্যাথমেটিকা পড়বো বা আমি প্র্যাকটিস অফ মেডিসিন জানবো তাহলে আমি চিকিৎসা করতে পারবো। কিন্তু আসলে না, আমরা যদি চিকিৎসক প্রকৃত একজন ভালো চিকিৎসক হতে হয় তাহলে আমাদের পূর্ণাঙ্গ আমাদের ডিএসএমএস কোর্সে বা বিএসএমএস কোর্সে যা কিছু শেখানো হচ্ছে প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা বিষয় ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। তাহলে আমরা একজন আদর্শ ডাক্তার হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো। এখন দৃষ্টিভঙ্গি, দৃষ্টিভঙ্গিতে আমি এভাবে ব্যাখ্যা করেছি খুব সহজভাবে যাতে আমরা সহজে বুঝতে পারি। হোমিওপ্যাথি এটা একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি, আর অ্যালোপ্যাথি হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি, যেটাকে আমরা প্রধান শাখা বলছি চিকিৎসার। এখন আমাদের এই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার দ্বারা প্রতিষ্ঠিত, এবং হোমিওপ্যাথির মূল নীতি হচ্ছে সদৃশ্য সদৃশ্য দ্বারা চিকিৎসা করে, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা। আর অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গিতে কি হয়, রোগের কারণগুলো শনাক্ত করে এবং সেগুলো নির্মূল করার উপর দৃষ্টিমধ্য করে। অর্থাৎ একটা রোগ হয়েছে, অ্যাপেন্ডিক্সের ব্যথা হচ্ছে, অ্যাপেন্ডিক্সের ব্যথার মূল যে কারণ আছে অ্যাপেন্ডিক্স, ওটাকে কেটে ফেলা। অ্যাপেন্ডিক্স, আপনার টনসিলের ব্যথা হলো, টনসিলাইটিস হচ্ছে, আপনার টনসিলটাকে যে ইটা আছে ওটা অপারেশন করে ওটাকে কেটে ফেলে বাদ দিয়ে দেওয়া। অর্থাৎ যে সমস্যাটা হচ্ছে সেটাকেই তড়িৎ গতিতে তারা ওটাকে আমাদের শরীর থেকে বিভাজন করে যেভাবে হোক তাদের ট্রিটমেন্টে তারা তাদের জায়গায়, যেহেতু বললাম যে দৃষ্টিভঙ্গি, তারা তাদের দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে, কিন্তু আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা জানি যে এটা এটা কি হচ্ছে। Identified by Truecaller.
আমাকে একটু এখন শুনবেন, আমাকে একটা খুব ইমার্জেন্সি কল আসছে। এখন আমরা আমাদের হোমিওপ্যাথি যারা আমরা প্র্যাকটিশনার রয়েছি, আমরা হোমিওপ্যাথিতে রোগটিকে একটি সামগ্রিক সমস্যা হিসাবে দেখি। আমরা মূলত রোগের চিকিৎসা করি না, রোগীর চিকিৎসা করি। তাহলে রোগী বলতে তার শারীরিক, মানসিক, আবেগিক যে লক্ষণ রয়েছে সেই বিষয়গুলোকে আমরা বিবেচনা করি। আর অ্যালোপ্যাথিতে রোগটির একটি স্থানীয় যে কোনো একটা সমস্যা, ধরেন এখানে একটা সমস্যা হলো, এটাকেই ধরছে। এবং অ্যালোপ্যাথিক চিকিৎসকরা সাধারণত রোগীর শারীরিক লক্ষণগুলোর উপরে দৃষ্টি নিবদ্ধ করেন, যেটা সরাসরি দেখা যাচ্ছে। তারা কিন্তু মানসিক যে বিষয়টা রয়েছে, আমরা ডিলিউশন, ভ্রান্ত ধারণা, স্বপ্ন, ড্রিম, এই দুটো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমাদের যে খাদ্যের আকাঙ্ক্ষা, আমাদের ভালো লাগা, ভালো না লাগা, অর্থাৎ রাজ বৃদ্ধি, এগুলোতে আমরা গুরুত্ব দেই। হোমিওপ্যাথিক চিকিৎসকরা, অ্যালোপ্যাথিক চিকিৎসকরা এই বিষয়ে ততটা গুরুত্ব দেয় না যতটা আমরা দিই। এরপরে রোগীর ব্যক্তিত্ব ও জীবনধারা সম্পর্কে আমরা মনোযোগ দেই। প্রত্যেকটা মানুষের তার জীবনধারাটা কেমন, এবং আপনার মডার্ন মেডিসিন যারা করছেন তারা তাদের ব্যক্তিত্ব, জীবনধারা সম্পর্কে কম মনোযোগ দেন। ঠিক আছে? আর উভয় পদ্ধতির কিছু সুবিধা ও কিছু অসুবিধা রয়েছে। দেখেন, হোমিওপ্যাথির সুবিধাগুলোর মধ্যে রয়েছে এটি সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নিরাপদ, আমরা প্রত্যেকেই জানি। এবং গ্রাম অঞ্চলে যদি দেখেন তাহলে সেখানে কিন্তু প্রত্যেকে আমরা কম বেশি জানি যে প্রত্যেকেই জানে যে হোমিওপ্যাথিক ওষুধের তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটা আমরা শুনি কিনা, আপনাদের কাছে যে পেশেন্টরা আসে তারা তো বলে এই কথাটা, নাকি? হ্যালো, যে হোমিওপ্যাথিক ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কি তারা কিছু বলে না, বলে যেটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত? আপনারা বলুন। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। খুব সুন্দর, কারণ রুগী এটা জানে। কারণ আজকের থেকে না, বাংলাদেশে 1965 সাল থেকে হোমিওপ্যাথি প্র্যাকটিস হচ্ছে। আমরা গেজেটটা পেয়েছি এই রিসেন্টলি, আমরা গত বছর নভেম্বর মাসে পেয়েছি, স্বীকৃতি পাচ্ছি। কিন্তু বাংলাদেশে তো অনেক আগের থেকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের থেকে আপনার হোমিওপ্যাথি চর্চা রয়েছে। তাহলে সেখান থেকে এটা প্রমাণিত হয় এবং তারা দেখছে, জানছে যে না, এই চিকিৎসাতে ওই পরিমাণে পার্শ্ব প্রতিক্রিয়া হয় না যেটা একটা মডার্ন মেডিসিনে হয়। কারণ মডার্ন মেডিসিন যারা প্র্যাকটিস করছে তারাও এটা বিশ্বাস করে যে একটা এলোপ্যাথিক ওষুধ যদি দীর্ঘদিন ধরে খাওয়া হয়, তাহলে দীর্ঘ সময়ের জন্য ওষুধ নেওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে সেই রোগে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়। এখন আমাদের দীর্ঘস্থায়ী রোগের জন্য কার্যকর হোমিওপ্যাথি, মডার্ন মেডিসিন যারা প্র্যাকটিস করছে তারা বিশ্বাস করে, তারা এটা ধরে। এবং আমরা যারা হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার, আমরাও এটা জানি যে আমরা ক্রনিক ডিজিজ আমরা ট্রিটমেন্ট করছি, কিন্তু আমরা অ্যাকুট ডিজিজেও একজন মডার্ন মেডিসিন প্র্যাকটিশনার যত দ্রুত করে তার থেকেও দ্রুত করা সম্ভব যদি আমাদের সেই জ্ঞানটা থাকে। এবং আপনার একজন মডার্ন মেডিসিন যারা প্র্যাকটিস করছে তারা কিন্তু ব্যক্তিগত চিকিৎসা পদ্ধতি, কারণ তারা একজন যোগ্য হোমিওপ্যাথ দ্বারা পরিচালিত হওয়া উচিত বলে তারাও কিন্তু এটা মনে করে। কারণ আমরা হোমিওপ্যাথিক যে ওষুধগুলো আমরা প্রয়োগ করি, হোমিওপ্যাথির অসুবিধা তো রয়েছে, সুবিধাও রয়েছে। এখন অসুবিধা কি? ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এলোপ্যাথি ডক্টর আছে তারা বলে কি, হোমিওপ্যাথিক ওষুধটা দীর্ঘ সময়ের জন্য তোমাদের নিতে হয়, দ্রুত সারে না। কিন্তু আপনি একটু তাকে প্রশ্ন করবেন, বলুন তো ডায়াবেটিসের জন্য আপনার ওষুধ কতদিন খেতে দেন? তখন বলবে ওটা তো চলবে, চলমান, সারা জীবন চলবে। এবার ঠিক আছে, আপনি এবার বলুন তো হাই প্রেশার ওষুধ কতদিন খাবে রুগী? ও সারা জীবনের জন্য, যতদিন বাঁচবে ততদিন। এবার আপনি দেখুন আমাদের হোমিওপ্যাথিতে দীর্ঘদিন বলতে ওই রুগীটা কত বছর আপনার তার হাই প্রেশার ওষুধ খাওয়া লাগছে, কত বছর ডায়াবেটিস ওষুধ খাওয়া লাগছে? বেশ কিছুদিন, সর্বোচ্চ 2 বছর। কারণ আমাদের হ্যানিম্যান স্যার বলেছেন যে ক্রনিক ডিজিজের জন্য 2 বছর হলেই, আমরা অর্গাননকে ভালোভাবে পড়লে বুঝতে পারবো, এখানে কিন্তু নির্দিষ্ট সময় বলা হয় না। অর্থাৎ যে রোগটা যতদিন ধরে হয়েছে তার 1 ভাগ, অর্থাৎ যদি 10 বছর হয় মিনিমাম 10 মাসে তো দেওয়া উচিত। আপনি কি বলেন? 10 বছরের রোগ, এটা কি একদিনে সেরে যাবে? যাবে না। তো তো আমরা যদি একটু সময়, অর্থাৎ 2 বছরের মধ্যে যে কোনো ক্রনিক রোগ কিন্তু আমাদের হোমিওপ্যাথির মাধ্যমে আমরা আরোগ্য করতে পারি।
এটা কিন্তু আমাদের অর্গাননকে আমরা খেয়াল রাখবো, অর্থাৎ অর্গাননে নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে না। আমি কিন্তু এটা বলার উদ্দেশ্য একটাই, যে তাদের তুলনায় আমাদের কম, তাদের তো সারা জীবন খেয়ে যেতে হবে, আমাদের তো সারা জীবন খাওয়া লাগছে না। এরপরে উভয় পদ্ধতির সুবিধা অসুবিধা দেখেন, অ্যালোপ্যাথির মধ্যেও কিছু সুবিধা রয়েছে, তার মধ্যেও কিছু অসুবিধা রয়েছে। কারণ অ্যালোপ্যাথি সুবিধা কি, দ্রুত উপশম করতে পারে, যে তীব্র লক্ষণ হচ্ছে, প্রচুর মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথার জন্য তার পেন কিলার যে সেন্সটা ছিল সেটাকেই আপনার অবশ করে দিচ্ছে, যার কারণে তার এই সমস্যাটা হচ্ছে না। আবার আপনার এটি আমাদের রোগের কারণ নির্ণয় বা চিকিৎসার জন্য ব্যাপক পরীক্ষা নিরীক্ষা আমাদের কি করতে হবে দেখেন, এটি আমাদের রোগের যে কারণ নির্ণয় চিকিৎসার জন্য তারা ব্যাপক পরীক্ষা নিরীক্ষা প্রদান করে থাকেন। এলোপ্যাথি ডক্টরের কাছে যদি যান দেখেন, সেখানে অনেক কিন্তু আপনার প্যাথোলজিক্যাল টেস্ট দেওয়া হয়, এবং তারাও মনে করে, যারা প্র্যাকটিস করতেছে, যারা ওষুধ খাচ্ছে, তারাও এটা বিশ্বাস করে যে এটি পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, অনেকদিন ধরে ব্যথার ওষুধ খেলে কিডনি নষ্ট হতে পারে। কিন্তু এখন অনেকেই জানে, এটা একটা প্রচলিত হয়ে গেছে, অনেকেই জানে, কিন্তু শুধুমাত্র যে কিডনি নষ্ট করে তা না, আমাদের হার্টের ক্ষতিকর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। গ্যাসের ওষুধ দীর্ঘদিন খেয়ে গেলে আপনার হাড় ক্ষয় হয়ে যায়, এরকম। অর্থাৎ দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য এলোপ্যাথি কখনোই উপযুক্ত নয়, এটা অনেকেই মানে, অনেকেই বিশ্বাস করে, কিন্তু স্বীকার করতে চায় না। কেন করতে চায় না সেটা আপনি বুঝতে পারবেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করলে কিন্তু আপনার সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখন এর মধ্যে কোন পদ্ধতিটা সেরা, আমরা যদি চিন্তা করি কোন পদ্ধতি সেরা, তা নির্ভর করে রোগের নির্দিষ্ট অবস্থার উপর। ঠিক আছে, রোগের নির্দিষ্ট অবস্থার উপর হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি উভয়ই কার্যকর চিকিৎসা পদ্ধতি। কোন পদ্ধতির সেরা তা নির্ভর করে একজন যোগ্য চিকিৎসকের সাথে পরামর্শ করার পরে সেটা কিন্তু বোঝা যাবে। এই জন্য যোগ্য চিকিৎসকের সাথে পরামর্শ করাটাই গুরুত্বপূর্ণ। কারণ কিছু কিছু অবস্থার জন্য হোমিওপ্যাথি আমরা জানি এটা খুবই ভালো কাজ করে, আবার কিছু কিছু অবস্থার জন্য অ্যালোপ্যাথি একটি বিকল্প হিসেবে আপনার কাজ করে। আমরা মনে করি সেই ক্ষেত্রটা কত ভাগ, 5%। 5% ক্ষেত্রে আমরা মনে করি যে অ্যালোপ্যাথিক যে চিকিৎসাটা রয়েছে এটা হচ্ছে আপনার সবাই আমরা এটা মনে করে থাকি। এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা একটু কাইন্ডলি লিখবেন। আপনারা আমি এতটুকু যতটুকু আলোচনা করেছি এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা একটু কাইন্ডলি লেখেন। আমি গত ক্লাসে আমি প্যাথোলজি বিভিন্ন শ্রেণী বিভাগ বা শাখা নিয়ে আলোচনা করেছিলাম, কারণ এই বিষয়গুলো আমাদেরকে প্রত্যেককেই জানতে হবে। ঠিক আছে, আমাদের প্রত্যেককেই জানতে হবে। আমরা যদি এই বিষয়গুলো জানি তাহলে কিন্তু আমাদের প্যাথোলজিক্যাল জ্ঞান, বিশেষ করে জেনারেল প্যাথোলজি, নেক্সট ক্লাসে আমি জেনারেল প্যাথোলজি নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। আপনারা যারা আমাদের ওয়েবসাইটটা দেখেছেন, তো ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনার আমাদের যে প্রতিনিয়ত যে ক্লাসগুলো হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার রুটিন অনুসারে দেওয়া আছে, এবং কোন দিন কোন বিষয়টা আলোচনা হবে সেটাও কিন্তু কি আছে ওখানে বর্ণনা করা আছে।
এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা হয়েছে এখানে কি আপনাদের কোনো কিছু বুঝতে কোনো সমস্যা আছে, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, না হলে আমি পরে আলোচনা করব। আমি যতটুকু আলোচনা করেছি ততটুকু বিষয় কিন্তু আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনারা বলুন, আর না হলে আমি বাকি বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের প্যাথোলজির যে মূল শাখাগুলো রয়েছে হেমাটোলজি, ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি, প্যারাসাইটোলজি, ব্যাকটেরিওলজি, হিস্টোপ্যাথোলজি, আমাদের মাইকোলজি, প্যারাসাইটোলজি, আমাদের মাইকোলজি, ক্লিনিক্যাল কেমিস্ট্রি এবং ক্লিনিক্যাল প্যাথোলজি, এই 9টা যে ভাগ বা শাখাগুলো রয়েছে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সাথে আমাদের যে মৌলিক যে হোমিওপ্যাথিক দর্শন জ্ঞান এই বিষয়টাকেও জানতে হবে। যদি এই দুটো বিষয় আমরা ভালোভাবে জানতে পারি তাহলে কি হবে, আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান হবে, যেটা আমাদের একজন আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে সমাজে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। এখন আমরা এই জন্য কি করতে পারি, প্যাথোলজিক্যাল জ্ঞানের জন্য আমাদের দুটো পরীক্ষা মানে করার জন্য ছোট ছোট বই আছে, যেটা আমাদের এইচডি প্ল্যাটফর্ম থেকে আমরা সংগ্রহ করতে পারি। আবার আমাদের বিভিন্ন বই রয়েছে যেগুলো আমরা কিনতে পারি। এবং আমার মনে হয় আজকের মূল আলোচনা এখানে এতটুকু আলোচনা করব। এবার আমি প্র্যাকটিক্যাল আপনাদের বেশ কিছু জিনিস প্যাথোলজিক্যাল কিভাবে রোগ দেখতে হয় এর জন্য আমি কিছু অডিও ভিজুয়াল আপনাদেরকে দেখাবো, এবং সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমাদের চিকিৎসা পদ্ধতি, আমি মনে করি চিকিৎসা পদ্ধতি আমরা যেভাবে যে চিকিৎসাটা করছি এই চিকিৎসা পদ্ধতির কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখন এই সীমাবদ্ধতা কেন রয়েছে আপনারা এক এক করে বলুন, তারপরে আমি 3D আমার মডেলটা আমি সফটওয়্যারটা ওপেন করছি, আপনারা একটু বলুন আমরা কোন কোন বিষয় কিভাবে শিখলে আরো ভালো করতে পারি। এক এক করে যদি একটু বলেন। মোকাররম হোসেন স্যার, আপনি একটু বলুন যে আমরা কিভাবে, মানে আপনি কিভাবে চান যে না আমাদের ক্লাসটা এভাবে হলে ভালো হয়, আপনার মতামত সেই হিসাবে বলুন। আমি ততক্ষণ আমাদের স্লাইড বিশেষ করে সফটওয়্যারটা আমি ওপেন করছি। স্যার আপনি তো যেভাবে নিচ্ছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো এই সিস্টেমটা। আর আমাদেরকে একটু শাসন করলে ভালো হয় আর কি মাঝে মধ্যে। ঠিক আছে স্যার, আপনার কথা আমার মনে থাকবে। তবে আমি মনে করি এখানে আমরা প্রত্যেকেই প্র্যাকটিশনার যারা আছি, ডাক্তার হচ্ছে, এখানে শাসন করাটা এভাবে না বলে আমরা যদি এভাবে বলি। তো জিজ্ঞাসা করা অবশ্যই আদায় আপনারা চেষ্টা দেখাবেন, এটাই শাসন। আর এই সময় আমি মনে করি যে এটা তো লাইভ ক্লাস, আপনারা ফেসটা দেখাবেন, তাহলে হবে কি আপনি যদি মনে করেন যে না আপনি সরাসরি উপস্থিত আছেন, আপনাকে যদি আমি সরাসরি লাইভে দেখতে পারি তাহলে আমার কাছেও মনে হবে যে না আপনি আমার সামনে আছেন, এবং কথা বলতে আরো ভালো লাগবে। আমি বলবো যে আপনারা যারা যারা আমাদের ক্লাসে উপস্থিত রয়েছেন আপনারা সামনের ক্লাস থেকে চেষ্টা করবেন, আপনারা আপনাদের এই 1টা ঘন্টা পরিপূর্ণভাবে আপনারা আমাকে দিবেন। আমার যা কিছু আছে আমি যতটুকু শিখেছি সর্বোচ্চটা আপনাদেরকে দিয়ে দিব, আমার ভিতরে কোনো কিছু রাখার আমার ইচ্ছা নাই। যা যতটুকু শিখেছি সম্পূর্ণটা আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা যদি সম্পূর্ণটা নিতে চান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা নিতে পারবেন। এবং আমরা আমাদের ক্লাসটাকে আমি চাচ্ছি যে 3D মডেলের মাধ্যমে শেখানোর জন্য প্রত্যেকটা ক্লাস, বিশেষ করে আমার দুটো ক্লাস 3rd ইয়ারে ফিজিওলজি এবং 4th ইয়ারে আমার সার্জারি, দুটো সাবজেক্ট রয়েছে। দেখেন একটু মডার্ন মেডিসিন প্র্যাকটিশনার তারা এগিয়ে যাচ্ছে কেন, তারা এগিয়ে যাচ্ছে এই কারণে, কারণ হচ্ছে একটাই, তারা
তাদের ক্লাসে বর্তমানে 3D অ্যানিমেশন অর্থাৎ চিকিৎসা পদ্ধতির সবচেয়ে লেটেস্ট টেকনোলজি তারা ব্যবহার করছে। আমরা পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের টেকনোলজিটা ওইভাবে ডেভেলপ করতে পারি নাই। দেখেন একটা কোষ, প্লাজমা মেমব্রেন, এখন এই প্লাজমা মেমব্রেনের যদি আমরা দেখতে চাই, আপনারা কি দেখতে পাচ্ছেন? এবার আমরা এই অংশটা দেখব, এই অংশটা কিন্তু আমরা দেখা যাচ্ছে। 3D মডেলে দেখি, তাহলে কিন্তু আমরা জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। ঠিক না ভুল? আপনারা একটু বলুন। ঠিক আছে, এই 3D মডেলটাই সুন্দর। ঠিক তো বলেছেন। এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা ক্লাস আমি চাই যে আমরা আলোচনা করব এক একটা বিষয় নিয়ে। প্যাথোলজিক্যাল ক্লাস, আমাদের এক একটা অর্গান রয়েছে। ধরেন আমরা ডাইজেস্টিভ সিস্টেম, আমি আলোচনা করি এক এক করে। ডাইজেস্টিভ সিস্টেমটা আপনার যদি দেখা না যায়, ভিডিওটা যদি ওপেন না হয় আপনারা বলবেন। দেখা যাচ্ছে কি? জি স্যার, দেখতে পাচ্ছি। স্যার, দেখা যাচ্ছে। ধরেন ডাইজেস্টিভ সিস্টেম, প্যাথোলজি কেন দরকার হয়? আমাদের টোটাল মেকানিজমটাই জানতে হবে। যখন একজন ব্যক্তি একটা খাবার খাচ্ছে, চাবাচ্ছে, দেখেন চাবানোর সাথে সাথে এখান থেকে কিছু কি হচ্ছে, স্লাইভা অর্থাৎ লালা নিঃসরণ হচ্ছে। না, লালার মধ্যে কি থাকছে? বিভিন্ন এনজাইম থাকছে। এবার প্যাথোলজিক্যাল প্রত্যেকটা অর্গান অর্থাৎ এখান থেকে শুরু করে খাবারটা যাচ্ছে আমাদের পেটে যাচ্ছে, এই পেটে যাওয়ার থেকে শুরু করে সম্পূর্ণ হজম প্রক্রিয়া, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে এবং এর প্রত্যেকটা অর্গানকে ভালোভাবে জানতে হবে, ফাংশন গুলো জানতে হবে। যদি আমরা সেগুলো ভালোভাবে জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে এই বিষয়টা নিয়ে কিন্তু কারো কোনো আর দ্বিমত হবে না, বা আপনাদের পরীক্ষার সময় কখনো যারা থার্ড ইয়ারে আপনারা আছেন তাদের কখনো কষ্ট হবে না যে আমাদের এই বিষয়গুলো পরীক্ষার খাতায় লিখতে। কারণ আপনি যখন দেখবেন যে আপনার এখানে মাইটোসিস, মিওসিস, এখানে কোষ বিভাজন পদ্ধতি, তাহলে এখানে আপনি দেখে তো একজন বর্ণনা করতে পারেন মাইটোসিস আর মিওসিস, এই যে দুটো কোষ বিভাজন পদ্ধতি, এখানে কি হচ্ছে আপনারা দেখে দেখে একজন বলুন তো, যে কেউ একজন বলুন এখানে কি দেখতে পাচ্ছেন? যা দেখতে পাচ্ছেন সেটা বললেই হবে। সংক্ষেপে যে কোনো একজন ছবিটা দেখুন এবং বলুন। একটু সাহস করে একজন একটু বলুন, দেখে দেখে বলুন কি দেখতে পাচ্ছেন। ছবি দুটো তাকান এবং আপনারা এটা দেখে বলুন। স্যার, মাইটোসিসে একটা কোষ মাতৃকোষ ভেঙে দুটো কোষে পরিণত হয়েছে লাস্টে, আর মিয়োসিসে দেখা যাচ্ছে যে একটা কোষ ভেঙে শেষ পর্যন্ত 4টি অপত্য কোষে পরিণত হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর। দেখেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অংশগ্রহণ করে আপনি সাহস করে বলেছেন। আসলে আপনার ভুল হলো কোনো সমস্যা নেই, কোনো ক্ষতি নেই। আপনি অংশগ্রহণ করছেন এটাই গুরুত্বপূর্ণ। আপনাকে অংশগ্রহণ করতে হবে। দেখেন, আপনারা যদি চান এই সেশনটা আপনারা আমাদের যে মেডিকেল কলেজে যেভাবে ক্লাস হয় তার থেকে অনেক সুন্দর করতে পারবেন, অনেক ভালো করতে পারবেন যদি আপনারা চান। কারণ সেখানে আপনার এভাবে ছবিতে 3D অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর সুযোগ নেই, কিন্তু আপনি কিন্তু এখানে দেখাতে পারবেন। আপনার জন্য একজন ইনস্ট্রাক্টর রয়েছেন, তিনি কিন্তু আপনার সমস্যাটা সমাধান করে দিতে পারবে এবং আপনি আপনার ভুল ত্রুটি বলতে পারবেন। এখানে দেখেন হাত তোলার অপশন আছে, আপনি হাত তুলতে পারছেন, আপনি আনমিউট করে কথা বলতে পারছেন। আপনি শুধুমাত্র ভুলটা হয় কোথায়? আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমরা কি করি, আমাদের ভিডিওটা অন করি না। কেন করি না? কারণ আমরা কিছু বিব্রতকর পরিস্থিতি থাকি। আমরা ক্লাস যেভাবে করি, অর্থাৎ আমরা যদি নিজেরা চাই যে না আমরা ক্লাসে যেভাবে বসবো ঠিক 1 ঘন্টা আমরা সেইভাবে বসবো, বসে আমরা সময় দিয়ে স্যারের কাছ থেকে যে বিষয়টা আলোচনা করা হচ্ছে সেটা আমরা সম্পূর্ণভাবে নিয়ে নিব, তাহলে কিন্তু এটা সম্ভব। দেখেন, এখানে যদি আমরা একটু চিন্তা করি, মাইটোসিসে দুটো কোষ, অর্থাৎ এটা কোষ বিভাজনে দুটো পদ্ধতি, সংক্ষেপে বলি। এখন একটা পদ্ধতিতে আপনার কোষ বিভাজিত হয় 4টা
কোষে তৈরি হচ্ছে, আরেকটা হচ্ছে দুইটা কোষে তৈরি হচ্ছে। যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড, এটা ডিপ্লয়েড। তাহলে একটা হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকছে, আর একটা 46 জোড়া ক্রোমোজোম থাকছে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। আর এই বিষয়গুলো যখন আপনারা বুঝতে পারবেন, তখন আমার মনে হয় না যে আমাদেরকে আর কেউ হেয় প্রতিপন্ন করতে পারবে। আমরা আমাদের চিকিৎসা ক্ষেত্রে আমরা যেমন সফলতা অর্জন করব, আপনাকে নিজেকে এভাবে করে তুলতে হবে আগামী দিন আপনার কাছে এক একজন এমবিবিএস, এফসিবিএস, এফআরসিবিএস ডক্টর আপনাকে পেশেন্ট রেফার করবে। কেন করবে, কি জন্য করবে? আমি আমার সার্জারি ক্লাসে দেখিয়েছিলাম, যারা দেখেছেন তারা তো ভালো, না হলে আমি প্রত্যেকের জন্য দেখাই। আপনার একটা বিষয় দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। একটা সার্জারি যখন করে বা প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো করে, কিছু কিছু তো আমাদের দরকার আছে, এবং কিছু কিছু বিষয় আমাদেরকে জানতে হবে। এটা তো ঠিক, কিন্তু কোন জিনিসটা কিভাবে জানতে হবে, এটাই মূল প্রশ্ন। এখন আপনার চেম্বারে একটা রুগী আসলো, আপনি যদি রুগী দেখেই বলে দিতে পারেন এর খুব মারাত্মক সমস্যা আছে, এর এই রোগটা হয়েছে, আপনি যদি দেখে বলে দিতে পারেন, আপনার গুরুত্বটা হবে কেমন বলেন তো? রোগীর চিকিৎসার আগে একটা বিলিভ পেয়ে যাবে, মানে তার একটা ফেথ চলে আসবে। দেখেন, আমি টনসিলাইটিস নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? এখন আমাদের বিভিন্ন স্যার, বিভিন্ন যে আমাদের আমরা যাদের কাছ থেকে হোমিওপ্যাথিটা এগিয়ে গেছে, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যারের পরে, তো তাদের ব্যক্তিগত জীবনে প্র্যাকটিসে করে করে তাদের যে অভিজ্ঞতাটা হয়েছে, ধরেন কোনো একটা রুগী, মেয়ে রুগী ধরেন আসলো, সে যদি আপনার বলে যে তার তলপেটে ব্যথা করছে, মাজায় ব্যথা করছে, শরীরের যে কোনো অংশ, সেটা হতে পারে আপনার বিভিন্ন জয়েন্ট হতে পারে, সেখানে বাত ব্যথা রয়েছে। এখন এই যে সমস্যাগুলো রয়েছে, এই রুগীর আপনার তার যে ফিমেল অর্গান রয়েছে, আপনার সার্ভিক্স, সেখানে ধরেন আপনার কোন রকম ঘা হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। তো এই সমস্যা হতে পারে, কিন্তু সে একটা রোগ নিয়ে আসছে টনসিলাইটিস। এখন এই রোগের সাথে ওই রোগের সম্পর্ক কি? আসছে তো টনসিলের সমস্যা নেই, কিন্তু তার এই রোগগুলো আছে। কিন্তু আপনি একটা নির্দিষ্ট হোমিওপ্যাথিক মেডিসিন দিবেন, তার সমগ্র রোগ সেরে যাবে। কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে, তার মূল বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই কিন্তু আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ এই সম্পর্কে আমাদের ডক্টর ব্রায়ান উইল, স্যারের নামটা এই মুহূর্তে মনে আসছে না, সম্ভবত মেবি ব্রায়ান উইলিয়ামস, মেবি স্যারের নাম। তো তার একটা যে লেখা, সেখানে তিনি এভাবে বর্ণনা করেছেন যে মহিলাদের যে জরায়ু মুখ, সেটা হচ্ছে বস্তিকোটরের টনসিল। উনি ওনার কথায় বর্ণনা করেছেন। আমরা বাস্তবে প্র্যাকটিক্যালে দেখছি যে টনসিলাইটিস আছে, তার যদি এই রোগগুলো থাকে, আমরা যদি সঠিক মেডিসিনটা প্রয়োগ করি, হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করি, সাথে সাথে কিন্তু তার সকল রোগ চলে যাচ্ছে। তো আমাদের প্যাথোলজিক্যাল ব্যাখ্যা, লক্ষণের ব্যাখ্যা কিন্তু এভাবে। আবার আপনি যদি কোনো মহিলার হিস্ট্রি নেন, যদি সেই মহিলাটার বয়স ধর এখন বিবাহ হয়নি, তার লিউকোরিয়া হচ্ছে, সাদা 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 চর্বির মতন আপনার, যেটাকে লিউকোরিয়া বা শ্বেত প্রদর বলা হচ্ছে, সেটা যদি 2 সপ্তাহ ব্যাপী থাকে বা ক্ষতকর হয়ে থাকে বা বিভিন্ন রকম, এই ক্ষতকর লিউকোরিয়া বা শ্বেত প্রদর এরকম যদি ঋতুস্রাবের আগে ও পরে যদি বারবার করে হতে থাকে, এবং তার যদি শ্লেষ্মিক যে ঝিল্লিটা রয়েছে, এই বিষয়ে যদি তার কোনো রোগ থাকে, বিশেষ করে আপনার শ্লেষ্মিক ঝিল্লির মধ্যে আপনার কিছু কিছু বিষয় আছে না, নির্গমন আগমন, যেগুলো আমরা প্যাথোলজিক্যাল বিভিন্ন রিপোর্টের মাধ্যমে বুঝতে পারি, এগুলো নিয়ে পরবর্তীতে ব্যাখ্যা করব। ধরেন এই ধরনের কিছু হলে ওই রুগীটা কিন্তু সাধারণত বন্ধা হয়ে যায়, তার সমস্যা হয়। এই রোগীর ট্রিটমেন্ট এমবিবিএস ডক্টররা ধরেন আপনার আইভিএফ ট্রিটমেন্ট, বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে তাদের সন্তান হচ্ছে, কিন্তু হোমিওপ্যাথিতে
ওই রোগটা কেন হলো তার মূল কারণ মাইজমেটিক কজকে চিন্তা করে যখন ওষুধ দিচ্ছে ওই জেনেটিক কোডটাকে ডিকোড করে দিচ্ছে এবং তাকে কিন্তু পরিপূর্ণভাবে আরোগ্য করছে। এটাও কিন্তু আমাদের হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে প্যাথোলজি, অর্থাৎ প্যাথোলজিক্যাল ব্যাখ্যা তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা একরকম। আমরা কিন্তু এই ধরনের মানসিক লক্ষণ, শারীরিক ছোট ছোট লক্ষণ নিয়েও আমরা কিন্তু আমাদের ব্যাখ্যাটা আমাদের কাছে কিন্তু সম্পূর্ণরূপে আলাদা আছে, কিন্তু তাদের যে ব্যাখ্যাটা আছে সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে এবং আমরা সেটাকে গ্রহণ করে থাকি। যেমন সিবিসির মধ্যে আপনি যদি প্রথমে দেখেন আহ রাতে রাতে জ্বর হচ্ছে, তখন আপনি বলে দিতে পারেন আপনি আমি সিবিসিটা লিখে দিচ্ছি, আপনার ওখানে ইএসআর লেভেলটা মনে হয় বেশি আছে, আপনার রাতে রাতে জ্বর হচ্ছে না? হ্যাঁ, এটা তো অনেক দিন ধরে হচ্ছে, দীর্ঘদিন ধরে, ধরেন মেবি আপনার আমার আশা আছে আপনার আরো বেশ কিছু সমস্যা, কিন্তু আপনি এটা করে আনেন, তারপর আমি একটা রোগের কথা চিন্তা করছি সেটা আমি আপনাকে বলবো, বা আপনি লিখে রাখলেন, আপনি তাকে বলবেন না, রুগীকে বলবেন না, রুগীর ফ্যামিলি মেম্বারকে বলবেন। এবার ওই রুগীটা প্যাথোলজিক্যাল টেস্ট করলো, পরীক্ষা করলো, পরীক্ষার রিপোর্টটা নিয়ে আসলো আপনার কাছে, এরপরে আপনি তার ওই যাকে আপনি লিখে দিছিলেন যে ইএসআর লেভেল বেশি বা আপনি কিছু জিনিস লিখে দিলেন, আপনি তো জানেন, তখন ওই রুগীর বা রুগীর ফ্যামিলি আপনার উপরে আস্থার জায়গাটা কেমন হবে বলুন তো? 100%। 100%। তাহলে এই জায়গাটাই আমরা কি করতে চাচ্ছি, শিখতে চাচ্ছি, এই জায়গাটাই অর্জন করতে চাচ্ছি, এই জায়গাটা অর্জন করতে হবে। আর সেটা কিভাবে করব, আমি আপনাদেরকে এই বিষয়টা অর্জন করার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, এবং আমি যতটুকু এ পর্যন্ত আয়ত্ত করতে পেরেছি আমি আপনাদের সকলকে আমার জ্ঞানটা আমি শেয়ার করব, এবং আপনারা প্রত্যেকে এটা প্রয়োগ করে যখন সফলতা পাবেন তখন আমি মনে করবো যে আমার জ্ঞানটা সার্থক। এরকম অনেক বিষয় আছে যেগুলো আমাদের বিভিন্ন স্যাররা বলেছেন। ধরেন আমাদের পাঁজর, বুকের যে পাঁজর রয়েছে, এই পাঁজরের পরে যদি কোনো গোল বা মোটা দাগ থাকে, আপনি যদি ফিজিক্যাল এক্সামিনেশন কোনো বাচ্চা আজকে যদি আপনি দেখেন, তাহলে আপনি ওই যে পাঁজরের যদি দাগ পান, তাহলে আপনি তাকে বলে দিতে পারবেন ভবিষ্যতে এই বাচ্চা না রিকেটস হতে পারে। আপনি এটা লিখে রাখেন, ফ্যামিলি মেম্বারকে বলে দেন, আজকে ট্রিটমেন্ট করাতে হবে না, কিন্তু এই রিকেটস হবে এটা আপনি বলে দিলেন, কিছু বছর পরে তার রিকেটস রোগটা হলো, বিভিন্ন এলোপ্যাথিক ডক্টর দেখালো, আপনার কাছে কিন্তু ওই ব্যক্তি আসতে বাধ্য। কেন বাধ্য বলুন তো? কারণ একটাই, কারণ এই যে বিষয়টা আপনি বলেছিলেন ডক্টর এস এম ভর স্যার কিন্তু এটা তার ব্যক্তিগত জীবনে বহুবার প্রয়োগ করে তিনি এটা অর্জন করেছেন। তো আমাদেরকে এই বিষয়গুলো অর্জন করতে হবে। আর আমার আলোচনা আসলে আমি মনে করি আর দীর্ঘায়িত করব না, কারণ আমাদের অলরেডি আমার টাইম পার হয়ে গেছে। তো আমি মনে করি আপনারা প্রত্যেকেই থাকবেন, এবং আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এত সময় থাকার জন্য। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, এবং আমি আশা করি আগামীতে আপনারা প্রত্যেকে সেভাবে রেডি হবেন। আমার ক্লাস বিশেষ করে যারা উপস্থিত হবেন, কাইন্ডলি আপনাদের ভিডিওটা অন করে রাখলে আপনাকে যাতে সুন্দরভাবে দেখা যায়। হ্যালো আপনি স্যার, যেভাবে আমি কি অলরেডি ক্লাস রেকর্ডিং অফ করব? ধন্যবাদ সকলকে। স্যার রেকর্ডিংটা অফ করতে পারেন, আমার ক্লাস শেষ। প্রতিদিন লিঙ্কটা আমরা কোথায় পাবো? হ্যাঁ স্যার বলুন। প্রতিদিন লিঙ্কটা আমরা কোথায় পাবো? আসলে আমাদের তো এটা কোর্স, আমাদের এই মাস পর্যন্ত আপনারা সকল লিংক হচ্ছে ফ্রিতে হচ্ছে, আপনাদের অলরেডি একটা ক্লাস আমাদের হবে 10টা থেকে শুরু, অলরেডি অনেকে জয়েন করছে। আর আপনারা যারা ফেসবুক বা বিভিন্ন জায়গা থেকে এই লিঙ্কটা পেয়েছেন, কাইন্ডলি আপনারা যে মাধ্যমে পেয়েছেন সেখানে যোগাযোগ করতে পারেন। আর আমাদের প্ল্যাটফর্মে বিস্তারিত ছবি তথ্য দেওয়া আছে, আপনারা সেখান থেকেও কি করতে পারেন, তথ্য নিতে পারেন। জি স্যার। আমাদের আরেকটা ক্লাস চলছে, আমি অনুরোধ করব আপনারা সেই ক্লাসে সবাই উপস্থিত হবেন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। স্যার রেকর্ডিংটা অফ করে দেন।